গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি বিমল করের লেখে একটি উপন্যাস হ্রদ। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। আর একদিন দুপুরে হঠাৎ ঝড় উঠল। হাওয়ায় পাতায় ধুলোতে মিলেমিশে সে এক তাণ্ডব। গাছে ডাল ভাঙল, ধুলোর ঝড়ে ঘর গেল ভরে। ফাঁকা মাঠে ঘূর্ণি হাওয়ায় পাতা উঠতে লাগলো। নিজের কেবিনে চুপটি করে বসে বাণীব্রত ঝড় দেখছিল। কাঁঠাল গাছের পাতা কাঁপা শব্দে আর পাখিদের পাখা ঝাপটানোর মাঝে কোথায় যেন হাতছানি আছে। সে হাতছানি পেয়েছে বাণী। ওই রকম একটা ঝড় উঠেছে তার মনে। তার নাম নেই, ধাম নেই, স্থান কাল পাত্র কিছুই না, শুধু ঝড়। ঝড়ের গর্জন বুঝি কানেই শুনতে পায় বাণী। বুঝতে পারে এবার আকাশ বাতাস মাতাল করে দুর্যোগ দেখা দেবে। তাই দিক ঈশ্বর, তাই হোক। এ বোবা পাথর চাপা অজ্ঞাত অতীতকে তুমি ভেঙে চুরে তছনছ করে দাও। একটিবার, শুধু একটিবার। আমি কে, কি আমার পরিচয়, কোথায় আমার বাড়ি, আমার ভাই বোন, তাদের পরিচয়, সুদক্ষিণা, দেওঘর, তুলতুল। ভালো হয়ে উঠবে তুমি, কুমুদশঙ্কর বলেছে। ডিসেম্বর থেকে আগস্ট, হাসপাতালে 8 মাস কেটে গেল। এই যে গালে হাত দিয়ে বসে আছেন। ডোরা দত্ত সামনে এসে দাঁড়িয়েছে, সাদা অ্যাপ্রন গায়ে, ফর্সা চামড়া ঝিলিক তোলা ছোটোখাটো একটা মুখ, বোকা বোকা চোখ, পাতলা ঠোঁট। এত নরম মনে হয় ওর গা। কথাবার্তাগুলো শুধু যদি আরেকটু নরম হতো। এমন সুন্দর মিষ্টি গলায় ও যে কি করে কথা বলে ডাক্তারি চালে। কি দেখছেন? আপনাকে। বাণীব্রত গাল থেকে হাত সরিয়ে নিল। আমায়? আমায় দেখবার কি আছে? বিলেতি হাসি হাসল ডোরা। বেশ দেখতে আপনাকে, বেখাপ্পা বেঢপ, কপাল ছোট, থুতনি চাপটা, ছোট চোখ, রোগা বোকা। বাণীব্রত হাসতে লাগলো অদ্ভুতভাবে। ডোরা সন্দেহ করল কোনো কারণে আজ বাণীব্রতর মেজাজ বিগড়েছে। ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে নিতে লাগলো ও। বেশ, আমি না হয় দেখতেই খারাপ, কিন্তু তা বলে তো আর হতকুৎসিত নই। কুৎসিত কে নয়? সে কি, সকলেই কুৎসিত। মানুষ মাত্রেই। আপনি? আমি কি মানুষ নই? ডোরা দত্তর বুক বুঝি একটু কেঁপে উঠল। ভেসে যাওয়া মেঘের মতন তার মুখের উপর দিয়ে সরে গেল এক ফালি ছায়া। একটু বেহালা বাজান না শুনি। হাসল ডোরা দত্ত। ঘরের কোণ থেকে বেহালাটা এনে বাণীর কোলে রাখল। বেহালা তুলে নিয়ে চুপ করে বসে থাকল বাণীব্রত। খানিকটা সময় চুপচাপ কেটে গেল। কি হলো? বলল ডোরা। টুংটাং করে মৃদু কটা শব্দ উঠল। আনমনে আঙুল দিয়ে আঘাত করল বেহালার তারে। বলল বাণীব্রত, ঠাট্টা করছেন আমার সঙ্গে? না না, ঠাট্টা কেন করব? ডোরা বাণীব্রতর পাশে ঘন হয়ে সরে এলো। ঠাট্টাই তো, আমি কি বুঝি না? সুর তুলতে গিয়ে বেসুরও বাজাবো, পূরবীর সঙ্গে সাহানা মিশে যাবে। বাণীব্রত করুণভাবে বলল, তা কেন? আপনার কি কিছুতেই একটা রাগ বা রাগিনী পুরো মনে থাকে না? না, চেষ্টা করি, পারি না, ও ঠিক মিশে যায়। ও, একটু থেমে, আচ্ছা আমি যদি গান গাই তাহলে? কি করে বলবো? চেষ্টা করুন না। ডোরা কেবিনের দরজার কাছে এসে চারদিকে একবার ভালো করে দেখে নিল। দরজা দিল ভেজিয়ে। তারপর বাণীব্রতর পাশে এসে বিছানায় বসল। খুব আস্তে আস্তে আমি গাইছি, আপনি বাজান। বাইরে ঝড়ের গর্জন। কেবিনের ভেতরে মুখোমুখি ডোরা আর বাণীব্রত।
সুর আর স্বর। সহজ একটা রাগিনী বেছে নিয়েছিল ডোরা। বাণীব্রত যাতে কষ্ট পেতে না হয়, সুর না কাটে। তবু সুর কাটল। ভুল হলো, ব্যথাহত হয়ে বলল বাণী। হলো, আপনি পুরোপুরি মন দিতে পারছেন না। আমি পারি না। পারেন, আমি বলছি আপনি পারেন। ডোরা বাণীর হাত থেকে বেহালা নিয়ে বিছানার উপর রাখল। ঘন হয়ে এলো আরও। বাণীব্রতর চোখে চোখ রেখে তাকিয়ে ডোরা বলল, তাকান তো আমার দিকে। ডোরার গলায় এমন একটা মাদকতা মাখানো আদেশ ছিল যে বাণীব্রত না তাকিয়ে পারল না। তাকিয়ে থাকতে থাকতে ডোরার দৃষ্টি যেন বদলে গেল। ধীর, স্পষ্ট, সংযত গলায় বলল সে, পারেন, আমি বলছি আপনি পারেন। ডোরা বাণীর হাত থেকে বেহালা নিয়ে বিছানার উপর রাখল। ঘন হয়ে এলো আরও। বাণীব্রতর চোখে চোখ রেখে তাকিয়ে ডোরা বলল, তাকান তো আমার দিকে। ডোরার গলায় এমন একটা মাদকতা মাখানো আদেশ ছিল যে বাণীব্রত না তাকিয়ে পারল না। তাকিয়ে থাকতে থাকতে ডোরার দৃষ্টি যেন বদলে গেল। ধীর, স্পষ্ট, সংযত গলায় বলল সে, বলুন আপনার নাম। মনোজ। না, আসল নাম কি আপনার? মনোজ। না, ঠিক করে বলুন, এখানে কেউ নেই। আপনার নাম? মনোজ। মনোজ নয়, বাণীব্রত। বাণীব্রত। বাড়ি? দেওঘর। বাণীব্রত মন্ত্রমুগ্ধের মতো বলে যেতে লাগল, দেওঘরে আপনি বেড়াতে এসেছিলেন বন্ধুর সঙ্গে, বাড়ি আপনার কলকাতায়। কলকাতা। দেওঘরের কথা মনে করার চেষ্টা করুন। আপনি, আপনার বন্ধু বিভূতিবাবু, তার স্ত্রী গায়ত্রী। তুলতুল। ডোরাকে বাধা দিয়ে বলল বাণীব্রত আচমকা। কে তুলতুল? কি কাণ্ড দেখেছ? কে তুলতুল তাই বলতে হবে। বাণীব্রত অবাক হচ্ছিল ডোরার কথা শুনে। তুলতুল কে? কে আবার? একটা ছোট্ট মেয়ে, ছড়া কাটত, ফ্রক পরে বেনি দুলিয়ে দোলনায় দুলত। কে তুলতুল? ডোরা আবার প্রশ্ন করল। ছোট্ট মেয়ে, ছড়া কাটত সারাদিন, পিসিকে বলতো আন্টি। বাণীব্রত যেন চোখের সামনে দেখতে পেল তুলতুলকে। ও, আর কাউকে মনে পড়ে না? বাণীব্রত মাথা নাড়ল। ডোরা কি ভেবে বাণীব্রতর মুখের কাছে আরো ঘন হয়ে এলো। বাণীব্রতর কানের কাছে ডোরার ঠোঁট নড়তে লাগল, আস্তে আস্তে, থেকে থেকে। আপনার ভাই ডাক্তার চক্রবর্তী, মনে করুন, মনে করুন তাকে, ডাক্তার চক্রবর্তী। একদিন আপনার বন্ধুর বউয়ের অসুখ করল, ডাক্তার এলো দেখতে। তারপর? ভাই? কি মুশকিল! আমার ভাই তো তোমার কি? সে বুঝি ডাক্তার? অসুখ হলে ডাক্তার আসবে না তো আসবে কে? ধোপা? রাত হলো, অনেক রাত। আপনি চুপি চুপি বাড়ি থেকে বেরুলেন, পকেটে পিস্তল। বাণীব্রতর কানে ডোরার ঠোঁট মিশে এলো। বাণীব্রত সেই কথার সুরে কেমন যেন অভিভূত হয়ে ওঠার উপক্রম করল। অনুভব করল কোথায় একটা অস্বস্তি জমে উঠে সর্বাঙ্গে ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। আধো ঘুমের মধ্যে সুদূর থেকে ভেসে আসা ঝড়ের সুরে নিজের অস্তিত্ব যেমন তলিয়ে গিয়ে অস্বস্তি জমা হয়, এও তেমনি। সাপ চলার সুরে প্রতিটি বাক্য উচ্চারিত হচ্ছে, আর প্রতিটি বাক্য অর্থবহ, মোহ সঞ্চারী, উত্তপ্ত। রাত, অনেক রাত। পিস্তল পকেটে করে আপনি চুপি চুপি এলেন ডাক্তার চক্রবর্তীর বাড়িতে। মনে পড়ছে না? পড়বে, নিশ্চয় মনে পড়বে। তারপরে কথা মনে করুন। ঘরের মধ্যে দাঁড়িয়ে আপনি আর আপনার ভাই ডাক্তার চক্রবর্তী। তারপর? বাণীব্রত নীরব, নিশ্চল। তারপর?
ডোরা শব্দ দিয়ে ওর মনের দরজায় আবার আঘাত দিল, ভেঙে দিতে চাইল কঠিন অর্গল। কেবিনের ভেজানো দরজা খুলে ঘরে ঢুকল মিসেস নাগ। ঘরের মধ্যেকার অবস্থা দেখে বেচারা হকচকিয়ে গেছে। বিমূঢ়ের মতো কতক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে মিসেস নাগ শব্দ করে কাশল। কাশির শব্দ চমকে উঠে মুখ ফিরিয়ে চাইল ডোরা। ক্ষণিকের জন্য তার মুখের রক্ত কে যেন শুষে নিল। ডাক্তার দাশগুপ্ত বললেন, বড় দেরি হচ্ছে, তিনি অপেক্ষা করছেন, শীঘ্রই আসুন। সামলে নিল ডোরা নিজেকে। ঠোঁটে হাসি টেনে এনে বলল, ভদ্রলোক একটু মুষড়ে পড়েছিলেন, হঠাৎ সামলে নিয়েছেন, এক্ষুনি আসছি। মিসেস নাগ বিদায় নিল। আসুন। ডোরা দাঁড়িয়ে উঠে বাণীব্রতকে ডাকল। বাণীব্রত উঠল না। মুখে চোখে এমন একটা অসহায় ভাব ফুটে উঠেছে, ওকে দেখলে কষ্ট হয়। ডোরা আবার ডাকল, আসুন, দেরি করবেন না। হাত ধরে টানল ডোরা। বাণীব্রত উঠল। উঠবার সময় তার হাত পড়ল বেহালাটির ওপর। বিছানা থেকে নেমেই খপ করে বেহালাটা তুলে আঁকড়ে ধরল বুকের কাছে। অবাক হয়ে ডোরা বলল, ও কি, ওটা থাক। সজোরে মাথা নাড়ল বাণীব্রত। আরও জোরে আঁকড়ে ধরল বেহালাটা বুকের ওপর। বাণীব্রতকে নিয়ে ডোরা এসে দাঁড়ালো একটা ছোট্ট ঘরে। ঘরটা দেখার সঙ্গে সঙ্গে বাণীব্রত মনে করতে পারল, এর আগে শখ নিয়েছে সে এখানে, নতুন করে ঘাবড়াবার কিছু নেই। বাণীব্রত আর ভাবে না। ঘরের মধ্যে কেমন একটা গন্ধ। বাণীব্রতর মনে হলো গন্ধটা যেন আষ্টে মতন। দেওয়ালে ঘোলাটে লাল কাঁচ বসানো। শুয়ে পড়ব? বাণীব্রত বলল। হ্যাঁ, শুয়ে পড়ুন, সামনের নার্সটি বলল। অপারেশন টেবিলের মতন একটা টেবিল ছিল সামনে। বাণীব্রত জানে ওর উপর গিয়ে শুয়ে পড়তে হবে। টেবিলে শোয়ার জন্য ধীরে ধীরে এগিয়ে গেল। টেবিলের উপর উঠে বসতে কিন্তু আর এক বিপদ ঘটল। ডোরা দত্ত ওর হাত থেকে বেহালাটা নেওয়ার জন্য হাত বাড়ালো। দিন। না। বাণীব্রত সজোরে মাথা ঝাঁকুনি দিল। না কি, টেবিলের উপর আপনাকে শুতে হবে যে। ডোরা বেহালাটা হাতে করে ধরল। এক টান মেরে ছাড়িয়ে নিয়ে বাণীব্রত বলল, ছোবেন না। হোয়াটস দ্য ট্রাবল? বাণীব্রত তাকালো। একটা লোক টেবিলের সামনে এগিয়ে আসছে। ডাক্তার দাশগুপ্ত। ডাক্তার, সাদা কোট পরা ডাক্তার। বাণীব্রত চিনতে পারল। কি হলো? এই যে বাণীব্রত বাবু, তারপর কেমন আছেন আজ? ভালো। বেহালাটা দিন। ডোরা এবার একটু রেগে উঠেছে মনে হলো। না। বাণীব্রত পিঠের পাশে আড়াল করল তার বেহালা। প্রণব বেশ খানিকটা অবাক হয়ে বাণীব্রত আর ডোরাকে দেখতে লাগল। কি ব্যাপার হঠাৎ? ডোরা ইঙ্গিতে সামনের আরেকটি নার্সকে ডেকে বাণীব্রতকে ধরতে বলল। নার্সটি পেছন দিকে যেতেই বাণীব্রত হাত ঘুরিয়ে বুকের কাছে টেনে নিল বেহালা। ডোরার দিকে ধকধকে চোখ নিয়ে তাকিয়ে রয়েছে ও। বোধহয় আত্মসংবরণ করা একান্তই কঠিন হয়ে পড়ছিল। তাই অনেকটা মরিয়া হয়ে ডোরা বাণীব্রতর বুকের উপর ঝাঁপিয়ে পড়ে বেহালাটা কেড়ে নেওয়ার চেষ্টা করল, পারল না। স্টপ ইট! প্রণবের কঠিন গলা। ফিরে এলো ডোরা। পেছনে নার্সটিও নিজের জায়গায় ফিরে দাঁড়ালো। হোয়াটস দ্য ম্যাটার? বেহালাটা কিছুতে উনি দেবেন না, ডোরা বলল। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে সে, চোখ মুখ লাল হয়ে উঠেছে। আচ্ছা, আমি দেখছি। আপনি 13 নম্বর পেশেন্টের সেন্সোরিয়াম টেস্টটা সেরে নিন গে, যান। অনিচ্ছা সত্ত্বেও ডোরা চলে গেল। যাওয়ার আগে কঠিন দৃষ্টিতে দেখে নিল বাণীব্রতকে। ডোরা চলে যেতে প্রণব বাণীব্রতর পাশে এসে দাঁড়ালো। হেসোর কাঁধে হাত রেখে বলল, আপনার বেহালাটা আমায় দিন। এখন আপনি এই টেবিলের উপর শুয়ে পড়বেন, সে আগের মতো। জানেন তো সবই।
প্রণব টেবিলের পাশ থেকে আলগা ঝুলানো একটা স্ট্র্যাপ তুলে নিল। বাণীব্রত আপত্তি করল না। বেহালা তুলে দিল প্রণবের হাতে। প্রণব বেহালাটা নিয়ে একজন নার্সের হাতে দিল। শুয়ে পড়ুন। বাণীব্রত শুয়ে পড়ল। নার্স তার বুক থেকে পা পর্যন্ত 3টে চওড়া আলগা স্ট্র্যাপ জড়িয়ে দিল। বাণীব্রতর পিঠের তলায় একটা বালিশের মতো প্যাড গুজে দিতে দিতে প্রণব বলল, মিস দত্তর উপর অনর্থক চটে গেলেন কেন? তিনি তার কর্তব্য পালন করছিলেন। পিঠের তলায় প্যাড দেওয়া শেষ হলে বাণীব্রতর ভীষণ অস্বস্তি বোধ হতে লাগল। পিঠটা এমন এক অস্বস্তিকর ভঙ্গিতে রাখা হয়েছে। বাণীব্রতর চোখে দৃষ্টি আটকে থাকল সেই ঘোলাটে লাল কাচের গায়ে। দেওয়ালে কাঁচটা গাঁথা। তুমি চেষ্টা করলেও আর চোখ ফেরাতে পারবে না। বাণীব্রত জানে এক্ষুনি ওই কাঁচটা জ্বলতে থাকবে, আর তারপর সে আর কাঁচ জ্বলা দেখতে পাবে না। কে একজন, ও নিশ্চয় নার্স। বাণীব্রত বুঝতে পারল। বিকট গন্ধ মলম ওর কপালের পাশে রগে ঘষে দেওয়া হচ্ছে। কি ঠান্ডা মলম! আহ, এই যে এইবার হ্যাঁ, মাথায় আটকে দিয়েছে। কি অদ্ভুত জিনিস! টেলিফোন অপারেটররা সেই যেমন মাথার উপর দিয়ে কানে ঝুলানো পড়ে, অনেকটা তেমনি কপালের দুপাশে রগে আটকে গেল। কথা বলবার জন্য বাণীব্রত মুখ খুলতেই প্রণব রবারের একটা গোঁজ ওর মুখের মধ্যে ঢুকিয়ে দিল। দ্যাটস ওয়েল, থ্যাংক ইউ। বি রেডি নার্স। 1, 2, 3, মাত্র কটা মুহূর্ত। তারপরই বাণীব্রতর চেতনায়, স্নায়ুতে বিদ্যুতের তীব্র একটা শিহরণ। হাত পাগুলো বাঁধন থেকে ছেড়বার জন্য মরিয়া হয়ে শেষ চেষ্টা করল। তীব্র বিকট চিৎকার। সব নিস্তব্ধ, মাত্র একটা বৈদ্যুতিক আঘাত। বাণীব্রতর সমস্ত ভাবনা, দুঃখ, উত্তেজনা শান্ত হয়ে গেল। কালো মেঘের ঘন ঘটার পালা কবে একদিন ফুরিয়ে গেল। আকাশ জুড়ে হাসতে থাকল উজ্জ্বল নীল স্রোত, স্বচ্ছ রোদ। বাতাসে কোথায় যেন একটা গান গুনগুনিয়ে উঠেছে। শ্যামল প্রান্তরের সবুজে সে গানের ধোঁয়া। শরৎকালের এমনি এক সকাল। বাণীব্রত তার কেবিনে একলা বসে একটা বইয়ের পাতা উল্টে যাচ্ছিল। সামনের জানালা খোলা। চোখ তার বইয়ের পাতা থেকে কখন সরে এসে থেমে গেছে হাসপাতালের রাস্তার উপর। কটা বাজে এখন? বাণীব্রত ভাবছিল। 8টা কি বেজে গেছে? বোধহয় এখন বাজেনি। একটা ঘড়ি থাকলে বেশ হতো, ইচ্ছে মতো সময় জানা যেত। রাস্তার ওপর মূর্তি ভেসে উঠল, অস্পষ্ট 2টি নরনারী। ইজি চেয়ার থেকে উঠে বাণীব্রত জানালার কাছে এসে ঝুঁকে তাকালো। না, চেনা যাচ্ছে না। চোখের জন্য দূরের জিনিস কিছুই সে দেখতে পায় না। কতবার চশমার কথা বলেছে, কারো সেদিকে একটু নজর নেই। এই কেমন কথা? তার চশমাটা ফেরত দিয়ে দিলেই তো সব ঝঞ্ঝাট চুকে যায়। এখন দেখছি ডোরাকে বলে কিছু হবে না, প্রণববাবুকেই বলতে হবে। ডোরা মেয়েটি যেন কেমন, কি যে বলে তার মাথা মুন্ডু নেই। দেওঘরের এত কথা সে জানল কি করে? কে জানে। সে বলে আমি যখন দেওঘরে ছিলুম সেও ছিল সেখানে। আমার সঙ্গে নাকি খুব ভাব হয় তার। কত গল্প বাড়ানো, গান। তারপর একদিন, সেই একদিনের কথা নিয়ে যত ফ্যাসাদ। আসলে ডোরা কি যে বলতে চায় বাণীব্রত ঠিক বুঝতে পারে না। মাঝরাতে পিস্তল হাতে করে সে কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কিছুই মনে পড়ে না বাণীব্রতর। অথচ যখন তখন কানের কাছে ডোরা তাকে ওই একটা কথাই বলবে। কেন যে ডোরা এসব কথা বলে কে জানে। আর কি আশ্চর্য, বাণীব্রত কতবার, বোধহয় 1000 লক্ষ কোটি বার শুনল তার ভাই, বন্ধু, বৌদি, এদের নাম, এদের বিষয়ে কত কথা, কিন্তু কাউকে তার একবারের জন্য মনে পড়ল না। শুধু তার মনে পড়ে তুলতুলকে, আর বুঝি খুব অস্পষ্টভাবে আরেকজনকে। মনে ঠিক পড়ে না, ভাবতেও পারে না বাণীব্রত তার মূর্তি।
ধোয়াটে তালগোল পাকানো কেমন যেন একটা অতি সূক্ষ্ম অনুভূতি দিয়ে তাকে উপলব্ধি করতে পারে বাণীব্রত। কে এসে? ডোরা? সুদক্ষিণা? সুদক্ষিণা, সুদক্ষিণা বিড়বিড় করে বাণীব্রত উচ্চারণ করল। রাস্তার দিকে তাকিয়ে থাকলো আগের মতোই। সুদক্ষিণা এখনো আসছে না। 8টা কি বাজেনি? বেশ লাগে তার এই সুদক্ষিণাকে। এত মিষ্টি স্বভাব, কেমন নরম তার চাউনি। আমি তার কে? সে বলে আত্মীয়, বন্ধু। বোধহয় তাই। এত মায়া এ আর কারণ নেই। কে? বাণীব্রত চমকে উঠে মুখ ফেরালো। কার কথা ভাবা হচ্ছে? বাণীব্রতর পিঠ থেকে হাত সরিয়ে ডোরার ঠোঁটের কোণে বাঁকা করে হাসল। ও আপনি? বাণীব্রত হাতের বইখানা ছড়িয়ে দিল বিছানার উপর। কি ভাবছিলেন অত তন্ময় হয়ে? গায়ে হাত না দিলে হুঁশ হতো না বোধ হয়। ডোরা কাঁচ ভাঙার মতো শব্দবহুল তীক্ষ্ণ হাসি হেসে কথা শেষ করল। নিশ্চয় বান্ধবীর কথা ভাবছেন। বাণীব্রত বোধহয় পছন্দ করল না অমন হাসি। জানালা থেকে সরে এসে ইজি চেয়ারে বসে পড়ল আবার। একটু অপেক্ষা করে ডোরা বলল, কই কথার উত্তর দিলেন না? বাণীব্রত চোখ তুলে তাকালো শুধু। কথা বলবেন না বুঝি? বাণীব্রতর চশমা নেই, চোখও বোধহয় নেই। থাকলে দেখতে পেত ডোরার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। সম্ভবত তার পাতলা ঠোঁটের কোণে এক ফালি অভিমান ফুটে উঠেছে। বাণীব্রত কিছু না বুঝলেও কথা বলল। কি বলবো? জানেন না কি বলতে হয়? বাণীব্রত মাথা নাড়ল। ডোরার গালে মাংসপেশির কুঞ্চন দেখা দিল। বিদ্রুপে ক্ষুরোধারো হয়ে উঠল তার রসনা। জানেন সবই। বান্ধবীটির সঙ্গে সন্ধ্যাবেলায় বাগানে বসে গল্প করার সময় পাগলামির বাষ্পও তো আপনার মগজে থাকে না। দিব্যি তার হাত ধরে হাসপাতাল থেকে পালিয়ে গিয়ে নিরালা নির্জন জায়গায় ঘর বাঁধার ষড়যন্ত্র করেন। যত বুঝি মাথার গোলমাল আমাদের কাছে। সাপের মতো হিংস্র হয়ে উঠল ডোরার দৃষ্টি। হাসপাতাল আমার ভালো লাগে না, বাণীব্রত সহজভাবে বলল। তা জানি। আপনার কথাবার্তা যেন কেমন, কিছু বুঝতে পারি না। সবই পারেন, যেটুকু পারছেন না তাও শীঘ্রই বুঝতে পারবেন। ডোরা হাতের চিঠিখানা বাণীব্রতর কোলে ছুঁড়ে দিয়ে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। ডোরা চলে যাওয়ার পর বাণীব্রত চিঠি হাতে চুপ করে বসে থাকল। কেন এমন করে? বাণীব্রত ভাবছিল। অযথা অশান্তি সৃষ্টি করে লাভ কি? ডোরা যেন কেমন হয়ে গেছে আজকাল। আগে প্রথম প্রথম ডোরা যখন হাসপাতালে এলো তখন ওই মেয়েটিকে বেশ লাগত ওর। বাণীব্রত সেসব কথা মনে করতে পারে সহজেই। অনেক যত্ন, সাহায্য, সহানুভূতি জুটেছে তার কাছ থেকে। বলতে গেলে ডোরা তখন যেন ঠিক মেয়ে, হ্যাঁ মেয়েদের মতনই ছিল। আর এখনও হয়ে দাঁড়িয়েছে একেবারে ডাক্তার। মায়া মমতা শুকিয়ে গেছে তার বুক থেকে। কিন্তু তাই কি? বাণীব্রতর হাত থেকে চিঠিখানা খসে মেঝের উপর পড়ল। মিটশেফের পায়ের কাছে পড়ে রয়েছে খামখানা। বাণীব্রত দেখল, তবু তার কোনো আগ্রহ নেই চিঠির জন্য। কুমুদ শঙ্করের চিঠি। বাণীব্রত জানে ও চিঠি কুমুদ শঙ্করের। এ জগতেই একটা মাত্র লোক আছে যে তাকে চিঠি লেখে। কি লিখেছে কুমুদ শঙ্কর বাণীব্রত জানে না। বোধহয় চাকরি পাওয়ার খবর। এমনও হতে পারে সে বিয়ে করছে, তার সংবাদ। একটু দেরি হয়ে গেল। ঘরে পা দিয়ে সুদক্ষিণা বলল। এগিয়ে এলো বাণীব্রতর পাশে। সুদক্ষিণার গলার স্বরে বাণীব্রত মুখ তুলে তাকালো। দুপুরেই আমার ট্রেন, গোছকাজ ছেড়ে এলুম একেবারে। টুল টেনে নিয়ে বাণীব্রতর পাশে বসে পড়ল সুদক্ষিণা। শাড়ির আঁচলটা ঠিক করে নিতে নিতে বলল,
কি করছিলে চুপচাপ বসে? বাণীব্রত সুদক্ষিণার মুখের দিকে তাকিয়েছিল। কেমন যেন একটু বেশি ফর্সা দেখাচ্ছে ওকে। ভিজে চুল, মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। কি দেখছো? সুদক্ষিণা অস্বস্তি বোধ করল। বাণীব্রতর মুখে মৃদু হাসি ফুটে উঠল। কোনো জবাব না দিয়েও শুধু দৃষ্টি সরিয়ে নিল। বাণীব্রতর হাসির মর্ম উদ্ধার করতে না পেরে সুদক্ষিণা আবার বলল, হাসছ যে? কি হলো হঠাৎ হাসির? মাথা নাড়ল বাণীব্রত, বলল, আচ্ছা, তুমি কি আমার বান্ধবী? প্রশ্নটা যেমন বেয়াড়া তেমনি অযথা। সুদক্ষিণার অন্তত তাই মনে হলো প্রথমটায়। কেমন যেন লজ্জা পেল। তোমার কি মনে হয়? পাল্টা প্রশ্ন করল সে। আমার? বাণীব্রত ভাববার চেষ্টা করল। আমার কিছুই মনে হয় না। কিছু না? না। তাহলে আমি তোমার কিছুই না। সুদক্ষিণা এবার মুখ টিপে হাসল। তবে মিস দত্ত এ কথা বলল কেন? কে বলেছে? মিস দত্ত? সুদক্ষিণার মুখের হাসি মিলিয়ে গেল। কে খানিকটা ভেবে সে বলল, এমনি বলেছেন বোধহয়। বাণীব্রতর চোখ পড়ল মেঝেয় লুটোনো চিঠিটার উপর। ঝুঁকে চিঠিখানা কুড়িয়ে নিল। কার চিঠি? সুদক্ষিণা জানতে চাইল। কুমুদ শঙ্করের। খাম ছেড়ে চিঠিখানা বের করল বাণীব্রত। অল্প একটু নীরবতা। চিঠি পড়া শেষ করে বাণীব্রত বলল, ও বিয়ে করছে, খুব শীঘ্রই তার বিয়ে। আমার নিমন্ত্রণ করেছে, লিখেছে আমি সেরে উঠে যেন। বাণীব্রত হঠাৎ থেমে গেল। সুদক্ষিণা একটু অপেক্ষা করে বলল, কি তুমি সেরে উঠে? বাণীব্রত মুঠোর মধ্যে চিঠিখানা পিষতে লাগলো। আমি কবে সেরে উঠব বলতে পারো? বাণীব্রতর গলার স্বরে বেদনা ফুটে উঠল। সুদক্ষিণার বুকেও সে বেদনার ছোঁয়া লাগল। আমি তো ডাক্তার নই, কবে সেরে উঠবে তা কি করে বলবো? তবে এবার সেরে উঠবে, ভেবো না। কি জানি, আমার কিন্তু আর এক মুহূর্ত ভালো লাগে না, পালিয়ে যেতে ইচ্ছে করে। বাণীব্রত হাতের তালগোল পাকানো চিঠিখানা ছুঁড়ে ফেলে দিল। সুদক্ষিণা বুঝতে পারল বাণীব্রতর মনে কিসের বিরক্তি আর ক্লান্তি জমা হয়ে উঠেছে। হাসপাতালের এই একঘেয়ে বিষাদ জীবনকে সহ্য করা যে কত কঠিন সুদক্ষিণা আজ তা বুঝতে পেরেছে। বাণীব্রতর মনের মেঘ কাটাবার চেষ্টা করল ও। আলাপের মোড় ঘুরিয়ে দিল। সেরে উঠে তুমি একটা বিয়ে করে ফেলো, কেমন? বাণীব্রত সে কথার কোনো জবাব দিল না। শুধু লক্ষ্য করতে লাগলো সুদক্ষিণাকে। কেমন হাসছে দেখেছ? আমায় তখন নেমন্তন্ন করবে তো? সুদক্ষিণার হাসি আরও উজ্জ্বল হলো। না। সে কি, আমায়? তোমাকেই তো বিয়ে করব। বাধা দিয়ে অম্লান কণ্ঠে বাণীব্রত বলে বসল। কথায় তার না একটু সংকোচ, না দ্বিধা। সুদক্ষিণের বুকে কে যেন হাতুড়ি পিটতে লাগলো। কেমন যেন উষ্ণ হয়ে উঠল তার মুখখানা। চোখের পাতা আপনা থেকে বুজে এলো। রুদ্ধ আবেগের তরঙ্গ এসে কাঁপিয়ে তুলল ঠোঁট দুটি। বাণীব্রত বুঝি সুদক্ষিণার এই আকস্মিক পরিবর্তনটুকু লক্ষ্য করছিল, কিংবা হয়তো ভাবছিল, ডোরা না সুদক্ষিণা, কে বেশি সুন্দর? নিজেকে সামলে নিতে সময় লাগলো সুদক্ষিণার। রুমাল আনতে ভুলে গিয়েছিল। শাড়ির আঁচলে কপালের খাম মুছে সুদক্ষিণা উঠে দাঁড়ালো। উঠলে যে? বাণীব্রত বলল। এমন অসভ্য হয়েছ আজকাল তুমি। সুদক্ষিণা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আমি কি কিছু অন্যায় করলাম? বাণীব্রত মনে মনে ভাবতে শুরু করল। জিভ থেকে যেন হঠাৎ কথাটা বেরিয়ে গেল। সুদক্ষিণা কি বিবাহিতা? ওর কাছে ক্ষমা চাইব নাকি? ক্ষমা? সুদক্ষিণা, বাণীব্রত ডাকল।
সুদক্ষিণা জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকল। হালকা দুটি মেঘ কেমন জড়াজড়ি করে মিশে যাচ্ছে এক হয়ে। একটা পাখি শূন্যে পাখা ভাসিয়ে পা এলিয়ে কোথায় ভেসে চলেছে কে জানে। সুদক্ষিণা, বাণীব্রত আবার ডাকল। কি বলো? শোনো, এসো না এখানে। সুদক্ষিণা ফিরে এসে টুলটার উপর বসল একটু। বাণীব্রতর মুখের দিকে তাকালো একটু, তারপর চোখ সরিয়ে নিয়ে বলল, কিছু মনে করো না, আমি কি বলতে কি বলে ফেলি নিজেই বুঝি না। তোমার... থামো, আমি কিছু মনে করিনি। করনি? সুদক্ষিণা মাথা নাড়ল। আচ্ছা, তোমার বিয়ে হয়ে গেছে না? সুদক্ষিণার হাসি পেলেও সে হাসতে পারল না, বরং একটা দুঃখের বোঝা তার বুকে চেপে বসল। তবু বলল, দেখতে পাচ্ছ না? বাণীব্রত যে কি দেখবে তা সে বুঝতে পারে না। না, আমার চশমা হারিয়ে ফেলেছি, সব কিছু ঝাপসা দেখি, অস্পষ্ট, কিছু দেখতে পাই না পরিষ্কার। এত কষ্ট হয়। ভাগ্যকে ধিক্কার দেওয়ার কোনো দরকার নেই। এ তো তার সব কিছু জেনে শুনে নিজের হাতে তুলে নেওয়া। সুদক্ষিণা এত দুঃখেও তাই হাসল। হিন্দুর মেয়ে, স্বাভাবিক সংস্কারটুকু মানি বই কি। বিয়ে হলে আমার সিঁথিতে সিঁদুর থাকত, তাই কি আছে? বাণীব্রতর মাথার মধ্যে যেন সেই পোকাটা দাঁত বসালো আবার। কেমন যেন একটা তীব্র ব্যথা তার বোধের শাখা প্রশাখায় বিদ্যুৎ প্রবাহের মতো বয়ে গেল। তাই তো, কি আশ্চর্য, ওর সিঁথিতে সিঁদুর নেই। তাহলে সুদক্ষিণার বিয়ে হয়নি? সুদক্ষিণা অন্য কথা ভাবছিল, বলল, তুমি চশমার কথা বলছিলে না? হ্যাঁ, আমার চশমার অভাব বোধ করি বড়। কিন্তু চশমা তো তুমি পরতে না? কি যে বলো! বাণীব্রত হেসে উঠল। চশমা আমি পরতাম, চিরকালই পরতাম। সুদক্ষিণা ভীষণ অবাক হল। বাণীব্রতকে কোনোদিন সে চশমা পরতে দেখেনি দেওঘরে। দেওঘরে কিন্তু কোনোদিন তুমি চশমা ব্যবহার করনি? আমি তো কোনোদিন দেখিনি তোমায় চশমা পরতে। তাই নাকি? আমার কিন্তু চশমা ছাড়া চলবে না। তোমার হয়তো মনে পড়ছে না। দেওঘরের কথা তোমার মনে পড়ছে না? তা মনে পড়লে তো সব গোলমালি চুকে যেত। বাণীব্রত হঠাৎ একটু হেসে সুদক্ষিণাকে আরো সরে আসতে বলল কাছে। কিছু একটা ও বলবে এমন ভাব। সুদক্ষিণার টুলটা আরো একটু সরিয়ে নিল। আমার একটা কথা সত্যি করে বলবে? খুব ধীরে প্রশ্ন করল বাণীব্রত। বলো। তুমি দেওঘরে আমার সঙ্গে তো ছিলে? হ্যাঁ, এক বাড়িতে একসাথে। আমার ভাইকে তুমি চেনো? না, নাম শুনেছি। সুদক্ষিণা মনে মনে বিপদ গুনছিল। বলতে পারো আমি একদিন রাত্রে পিস্তল হাতে ভাইয়ের বাড়িতে কেন গিয়েছিলাম? সর্বনাশ! এ কথা তোমায় কে বলেছে? সুদক্ষিণার সারা শরীর কেঁপে উঠল, ফ্যাকাশে হয়ে উঠল তার মুখ। তুমি তো আমার সঙ্গে ছিলে বলছো, বলো না কেন? আমি... চুপ করো! সুদক্ষিণা ধমক দিল। কে তোমায় এ কথা বলেছে? কেন, ডোরা। আর কি বলেছেন তিনি? ওই কথাই বলেছে, আর কিছু না। তিনি কি করে দেওঘরের কথা জানলেন? সুদক্ষিণা ক্রমশ উত্তেজিত ও কঠিন হয়ে উঠছিল। বাহ, ও যে দেওঘরে থাকতো, আমার সঙ্গে নাকি খুব আলাপ ছিল ওদের। সুদক্ষিণা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, মিস দত্ত বুঝি তোমায় এসব কথা বলেন? বাণীব্রত মাথা নাড়ল। রোজই বলেন নাকি? প্রায়ই। চশমা পরতে উনি তোমায় দেখেছেন? হ্যাঁ, শুধু পড়তে কেন, মিস দত্ত আমার চশমার কাজের পাওয়ার কত তাও জানেন। বাণীব্রত উঠে দাঁড়ালো হঠাৎ।
বিছানার পায়ের দিকে দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার চশমার পাওয়ার এখানে লিখে রেখেছি, যদি ভুলে যাই আবার তাই। আমার কিন্তু এমনিতেই মনে আছে। কত? -4.27, সিলিন্ড্রিক্যাল 160, রাইট গ্লাস। সুদক্ষিণাকে কেউ যেন দুহাতে তুলে শূন্যে ছুড়ে দিল। প্রাণহীন একটা পুতুলের মতো সে বসে থাকল টুলের ওপর। সুদক্ষিণার আর যাওয়া হলো না। প্রণব খানিক ঠাট্টা করল। কুন্তলা দিয়ে আড়ালে চোখের জল মুছলেন সুদক্ষিণার ভাগ্য বিড়ম্বনার কথা ভেবে। সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়ে সুদক্ষিণা প্রণবকে সব কথা খুলে বলল, সকালের পুরো ঘটনাটা। শেষে বলল, তোমায় এ কথা না জানিয়ে চলে যাওয়ার মতো সাহস পেলুম না। সব শুনে প্রণব রীতিমতো স্তম্ভিত হয়ে পড়েছিল। চুপ করে পথ হাঁটছিল ও চিন্তিত মনে। নীরবে অনেকটা পথ হেঁটে তাদের পুরনো জায়গাটায় এসে বসল ওরা। এখন বোধহয় বুঝছ, না যাওয়ার জন্য যে ঠাট্টা করেছিলে সেটা আমার প্রাপ্য নয়। সুদক্ষিণা হেসে বলল, হ্যাঁ তা সত্যি। প্রণব আবার একটা সিগারেট ধরালো। অস্থিরভাবে উঠে দাঁড়ালো পাথর ছেড়ে। খানিকটা পায়চারি করল, আবার ফিরে এসে বসল তার জায়গায়। কিছুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছিলাম, কিন্তু তেমন নজর দেইনি। তোমার কাছ থেকে আজকের ঘটনা শোনার পর সব বুঝতে পারছি। লক্ষ্য যখন করেছিলে, নজর দেওয়া তোমার উচিত ছিল। এখন তাই দেখছি। প্রণব সুদক্ষিণাকে কয়েকটা ঘটনা বলল। এমন সব ঘটনা যাতে ডোরার উপর বাণীব্রতর বিজাতীয় বিরক্তিকর মনোভাবের পরিচয় পাওয়া গেছে। এমনকি সেই শখ নেওয়ার দিন বেহালা কাড়াকাড়ির ঘটনাটা পর্যন্ত। বাণীব্রত একসময় ডোরার উপর প্রসন্ন ছিল, এখন আর নেই, থাকা সম্ভবও নয়। অপ্রীতিকর আলোচনা ও ঘটনা এই দুইই বাণীব্রত এড়িয়ে থাকতে চাইবে, এটাই সবচেয়ে স্বাভাবিক। কিন্তু উনি এসব করছেন কেন? সুদক্ষিণা জানতে চাইল। আমিও তাই ভাবছি। দুজনে চুপ করে ভাবতে লাগল। আচ্ছা শোনো, সুদক্ষিণা বলল, মিস দত্তর কি কোনো স্বার্থ আছে এতে? বুঝতে পারছি না। তাহলে কি করবে? ব্যবস্থা একটা করব বই কি। ডোরার প্ররোচনায় পড়ে উত্তেজনার মাথায় কিছু একটা করে ফেলা বাণীব্রতর পক্ষে অসম্ভব নয়। তাছাড়া এসব চিন্তা তার সেরে ওঠার পক্ষেও বাধা। সুদক্ষিণার মন মানছিল না। থাকতে না পেরে শেষ পর্যন্ত বলে বসল, একটা কাজ করবে? কি? ডোরাকে বাণীর ত্রিসীমানা মারাতে দিও না। প্রণব সে কথা আগেই ভেবেছে। না, তা হয় না। ডোরাকে আমি জানতে দিতে চাই না। অবশ্য তোমার ভয় নেই, বাণীব্রতর কোনো ক্ষতি সে যাতে করতে না পারে তার ব্যবস্থা আমি করব। প্রণব উঠে দাঁড়ালো। ফেরার পথে প্রণব বলল, তুমি একটা কাজ করবে? সাধ্যে কুলোলে নিশ্চয় করব। মনোহরপুর নয়, তুমি কালই কলকাতায় যাও। আর কিছু নয়, বাণীব্রতর জীবনের ছোট বড় ঘটনা যা জানতে পারো, তার বাবা মা, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, এদের সম্বন্ধে যতটুকু জানা যায় ভালোভাবে খোঁজ করে জেনে এসো। তারপর আমি দেখছি। ডাক্তার গুপ্ত না থাকায় আমার হাসপাতালের বাইরে পা বাড়াবার উপায় নেই, না হলে আমিই যেতাম। এটুকু সাহায্য তুমি আমায় করো সুদক্ষিণা। সব বুঝলাম, কিন্তু সুদক্ষিণা দোটানায় পড়ল। কোনো কিন্তু নয়, লজ্জার কথা ভাবলে চলবে না। তোমার সমস্ত লজ্জা একদিন ধুয়ে যাবে, আমি বলছি, আমায় বিশ্বাস করো। প্রণব সুদক্ষিণার হাত ধরল। তাই যাব। সুদক্ষিণা ধরা গলায় জবাব দিল। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম বিমল করের লেখে একটি রহস্য উপন্যাস
হ্রদ এর ৫ম পর্ব। এরপরে আসছে ৬ষ্ঠ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সব সময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।